ইসরায়েলে দফায় দফায় ইরানি মিসাইল হামলা, তেহরানের নতুন নেতৃত্বের সঙ্গে বসতে রাজি ট্রাম্প, যুদ্ধে যুক্ত হল যুক্তরাজ্য। দোহা, দুবাই, আবুধাবি ছাড়া সব রুটে ঢাকা থেকে ফ্লাইট চালু, স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার। রাজধানীর সড়কে প্রকাশ্যে চাঁদা আদায়, অতিষ্ঠ গাড়ি চালকরা, ট্যাক্স দেওয়ার পরও আদায়ের টাকা অন্যায় বলছেন নাগরিকরা। কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযোগ থানার ওসির বিরুদ্ধে, নিরাপত্তার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন, ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এবং ঈদ ঘিরে রেকর্ড সংখ্যক কোচ মেরামত হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়, মেরামত হচ্ছে 100টি কোচ, অধিক যাত্রী পরিবহনের আশা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হামলা 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় সম্মত মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব, বেত শামেশ ও জেরুজালেমে 9 জন নিহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাতেমা তাসলিমের রিপোর্ট। ক্ষণে ক্ষণে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইরানের প্রাণকেন্দ্র তেহরান। বাদ যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভবন। হামলার বিকট শব্দ আর সাইরেনের শব্দে শহর জুড়ে আতঙ্ক। রাতভর হামলায় দমে যায়নি ইরান, পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে। ব্যালিস্টিক মিসাইলের হামলায় প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র নির্ভুল হামলা করে। এর মধ্যে দেশটির বেত শমেশে হামলায় হতাহত হয়েছে অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা স্থায়ী হতে পারে 4 সপ্তাহ। সকল উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত শক্তিশালী হামলা অব্যাহত থাকবে বলেও জানান। তবে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন ট্রাম্প। ইরান কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি তাদের গেল সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। ইরানে অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত আছে এবং আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের খুব শক্তিশালী লক্ষ্য আছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তেহরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়াও উপসাগরীয় দেশগুলো ইরানের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। মধ্যপ্রাচ্যে বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা করে তেহরান। এছাড়াও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় নিহত হয়েছে কয়েকজন সেনা। ফাতেমা তাসলিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের প্রতিবাদে পাকিস্তানের করাচির মার্কিন কনসুলেটের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 জন নিহত হন, আহত হন 30 জনের বেশি। এদিকে খামেনির নিহতের খবরে উত্তাল ভারত শাসিত জম্মু কাশ্মীরও। লুৎফর কবিরের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ লেগেছে পাকিস্তানেও। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল করাচি শহর। বিক্ষুব্ধরা যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে প্রতিবাদ জানাতে জড়ো হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাধে ব্যাপক সংঘর্ষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী খামেনির সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের জনগণ বৃহত্তর মুসলিম বিশ্বের সঙ্গে শোক জানাচ্ছে। আমাদের নেতাকে কেড়ে নিয়েছে শত্রুরা। এখন পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, তারা কি হোসেনের দলের সঙ্গে থাকবে নাকি এখনকার ইয়াজিদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতাকে হারিয়ে শোক ভাগাভাগি করে নিচ্ছেন করাচিবাসী। তবে শোক ক্ষোভে পরিণত হলে তখনই বাধে সংঘর্ষ। মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভের সময় গুলি ছোড়ার ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
দেশটির তথ্যমন্ত্রী মুখপাত্র হুসাইন মানসুর এই ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। খামেনি নিহতে শোক এবং তাকে হত্যার প্রতিবাদে রোববার উত্তাল ছিল ভারত শাসিত জম্মু কাশ্মীর। বিক্ষুব্ধরা ইরানের সর্বোচ্চ নেতার ছবি এবং ইরানের পতাকা নিয়ে শ্রীনগর শহরে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেন। পুরো মুসলিম বিশ্ব আজ শোকাহত। আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্মমভাবে শহীদ হয়েছেন, ফলে মুসলিম উম্মার উপর শোকের ছায়া নেমে এসেছে। এ কারণেই আমরা শ্রীনগরের লাল চকে সমবেত হয়েছি। আল্লাহ তার কবর আলোকিত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। এদিন সমাবেশে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার দেশের খবর। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হলেও তার প্রভাব বাংলাদেশে পড়ার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উদ্ভূত সংকটের সমাধান সম্ভব। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রতিদিনের মতো রোববার সকাল 9:15টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সরকার প্রধান তারেক রহমান। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন বৈঠকের বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি বিদ্যুৎ মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বৈশ্বিক যে অস্থিরতা তৈরি হয়েছে তা সমাধান করতে হবে কূটনীতিক তৎপরতায়। উদ্ভূত পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক এই সমস্যার ডিপ্লোমাসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে, আমরা একটা অংশীদার হিসাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ। এখন মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। সো ইনশাল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গায়েবী জানাজা পড়ছে ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ গায়েবানার নামাজ আদায় করেন তারা। জানাজা শেষে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে শেষ করে রাজু ভাস্কর্যের সামনে। এ সময় পশ্চিমা বিশ্ব যে আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে সব মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানান ডাকসু নেতারা। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে,
একইভাবে সকল মুসলিম বিশ্বের উপর, সকল দেশের উপর হামলা হবে। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কথা বলতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। একটি মানচিত্র, একটি ভূখণ্ড এবং একটি পরিচয়, যা শুরুটা হয়েছিল আজকের এই দিনে। 1971 সালের 2রা মার্চ বসন্তের সেই তপ্ত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে জড়ো হওয়া হাজারো ছাত্র জনতার উত্তাল মিছিলে প্রথম ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। গাঢ় সবুজ জমিনে লাল সূর্যের মাঝখানে সোনালী মানচিত্রটি জানান দিয়েছিল বাঙালির মুক্তির স্পৃহা আর দমানো সম্ভব নয়। মূলত সেই দিন থেকেই শুরু হয় পাকিস্তানি শোষণের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। ইতিহাসের সেই অমর মুহূর্ত আর পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য তুলে ধরেছেন সাদ আহমেদ। 71-এর মার্চ মাস, বাঙালির রক্তে তখন অধিকার আদায়ের তীব্র নেশা। উত্তাল জনপদে তখন কেবল একটি স্বপ্ন, মুক্তি। আর সেই মুক্তির আকাঙ্ক্ষাকে মূর্ত রূপ দিতে 1971-এর 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রচিত হয়েছিল এক নতুন ইতিহাস। দুপুর তখন প্রায় 1টা, চারদিকে ছাত্র জনতার উত্তাল সমুদ্র। সেই অগণিত মানুষের সামনে তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুর রব উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। পাকিস্তানি জান্তার জারি করা 144 ধারা ভঙ্গ করে সেদিন রাজপথে নেমে এসেছিল মুক্তিকামী মানুষ। সেই পতাকা উত্তোলন কেবল একটি কাপড়ের টুকরো উড়ানো ছিল না, তা ছিল পাকিস্তানের হাত থেকে প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন হওয়ার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেল আমাদের প্রেরণায় আজও জলজলে 2রা মার্চ। বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন পতাকা উত্তোলন দিবস আমাদের মনে করিয়ে দেবে আমাদের শেখর আর ত্যাগের মহিমাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা ও নোয়াখালীতে রমজানকে ঘিরে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও খায়রুল আনাম রিফাত। প্রথমেই চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন? জি বুবলি, আপনি যেটা বলছেন নিত্যপণ্য যে বাজার আসলে স্থির রয়েছে সেটা বোঝা যায়। আমি বলে রাখি গত সপ্তাহে এই সপ্তাহে যে বাজার পরিস্থিতি কমেছে তা কিন্তু নয়, স্থিতিশীল রয়েছে। বিশেষ করে আপনার যদি একটু জানিয়ে রাখি, আমরা এই যে লেবুর দামটা যেটা বলছেন, আসলে এই লেবুটা বিক্রি হচ্ছে বাজারে 120 টাকা হালি। আসলে যারা বিক্রি করছেন তারা বলছেন যে 26 টাকার উপর তাদেরকে মানে কিনতে হয়েছে, সেই জন্য তারা 30 টাকার প্রতি লেবু বিক্রি করতে হচ্ছে। আর তুমি জানিয়ে রাখি বাজারে যে নিত্যপণ্য যে বেগুন 120 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে সিম, কুমড়ো, লাউ, চাল কুমড়ো সবকিছু আসলে একটু বাড়তি দামে রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো বিক্রেতার সাথে, আসলে কেন দাম কমছে না এবং কেন এত বাজার থাকে সত্ত্বেও কেন মানুষের নিত্য নৈমিত্তিক বাজার পরিস্থিতি কেন স্থিতিশীল না? বাজার বইয়ে অনেক বেশি বললাম না, লেবুর দামটা একটু বাড়া, 80 থেকে 120 টাকা আলি, 80 টাকা আলিও আছে, আবার 120 টাকা আছে। লাউ একটা 50 টাকা 60 টাকা, বেগুন 100 আছে, সিমের দাম কম আবার 50-60, অনেক বেশি করি নাই। আর মিষ্টি কুমড়া 40-50, শশা কেজি 80 টাকা আছে, 120 টাকা আছে, 100 টাকা আছে, এই ধরনের নিয়ে আছে। যেটা বলছেন শেষ বলি একটু বাজারে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে আসলে 140 টাকা যে রসুন, সেই রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। আসলে কেন রসুনের দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা আপনার কি বলবেন? রসুন বৃদ্ধি পাচ্ছে মানে পাইকারি বাজারে বলতেছে 72 ঘন্টার জন্য শিপ বন্ধ, এই কারণে মাল আসতেছে না, এই কারণে রসুনের দাম বৃদ্ধি আমাদেরকে জানানো হয়েছে। মাল খুবই শর্ট মার্কেটে। বিশেষ করে আসলে গরুর মাংস যেখানে 750 করে বিক্রি হওয়ার কথা, সেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে আসলে 800 টাকা করে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা করে। এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং যেভাবে করার কথা ছিল আসলে সেভাবে আমরা দেখতে পাইনি বাজারে। যখনই একটু বাজার ভোক্তা অধিকার পক্ষ থেকে বাজার মনিটরিং করে তখন দেখা যায় লেবুর হালি যেটা 40 টাকা সেটা 80 টাকা 40 টাকা হয়ে যায়। এবং সেদিক থেকে যে বলি গরুর মাংস মানে যখন 750 টাকা করে রেট দেওয়া হয়েছে কিন্তু 800 টাকা বিক্রি হয়। আসলে যারা গরু বিক্রেতা এবং মুরগি বিক্রেতা তারা আমাকে জানিয়েছেন আসলে গরুর মাংস কেন দাম বৃদ্ধি পেয়েছে। আসলে জি, মাংস 800 টাকা, গরুর দাম বেশি।
আজ আমরা এর আগে গরুর দাম কমছে 750 টাকা বেচলে আমরা একটু পড়ছে, কারণ গরুর দাম সার বেশি এলে 800 টাকা বিক্রি করার লাগে। এরপরও 2-4-5টা দোকান ফাট বদ্ধ হয়ে গেছে দামের কারণে, এটাই কথা বদ্ধ দোকান বলছেন। আসলে গরুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে আসলে গরুর বিক্রি যে বিষয়টা ছিল, আসলে 750 টাকা গরু মাংস 800 টাকা বিক্রি করতে হয়। আসলে তারা কম দামে পেলে কম দামে বিক্রি করে, বেশি দামে পেলে বেশি দামে বিক্রি করে। তারপর গরু মাংসের দোকান অনেক দোকান বন্ধ হয়ে গেছে, আমাদেরকে বিক্রেতা জানালো। তাছাড়া বাজারে যে মুরগি, পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 210 টাকা, এবং যেটা সোনালী মুরগি সেটা বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা। আসলে এই কুমিল্লার যে বাজার পরিস্থিতি, বাজার মনিটরিং যদি বৃদ্ধি করা না হয় তাহলে বাজার যে দাম বৃদ্ধি হচ্ছে সেটা আসলে কমানো সম্ভব নয়। এই ছিল কুমিল্লার বাজার পরিস্থিতি নিয়ে। সর্বশেষ আমি চলেছি নোয়াখালী। রিফাত বিস্তারিত জানাবেন নিত্যপণ্য বাজার নিয়ে। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আসলে রমজান মাসে মানুষের মনে প্রশান্তি আনে, ঠিক বাজারের উত্তাপ সাধারণ মানুষের পকেটেও কিন্তু অস্থিরতা তৈরি করে। গেল কয়েক সপ্তাহে আমরা বাজারে দেখেছি সবজির বাজার, বিশেষ করে সবজির বাজারে আগুন গরম ছিল, কিন্তু গেল কয়েকদিনে কিন্তু স্বস্তির বাতাস নামতে শুরু করেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জে কাঁচা সবজির আড়তে। এখানকার আমরা খবর নিয়ে দেখেছি যে আসলে সবজির দর অনেকটাই নামতে শুরু করেছে। আপনারা জানেন যে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যে লেবু হালি ছিল 100 থেকে 120 টাকা, সেই লেবুর দর কিন্তু নেমে এসেছে 35 থেকে 40 টাকা, অর্থাৎ বোঝা যায় একটি লেবুর দাম কিন্তু 8 থেকে 9 টাকায় নেমে এসেছে। তার পাশাপাশি যে বেগুনের দাম ছিল 80 থেকে 100 টাকা, সেই বেগুন কিন্তু এখন নেমে এসেছে 40 থেকে 50 টাকা। তার পাশাপাশি বলা যায় যে শশার দাম কিছুটা কমেছে। গেল সপ্তাহে কিন্তু শশার দাম ছিল 120 থেকে 110 টাকা, সেই শশার দাম কিন্তু চলে এসেছে 50 টাকা। কাঁচামরিচের দামও কিন্তু অনেকটা কমেছে, প্রায় 140 থেকে 50 টাকা কাঁচামরিচের দাম থাকলেও কিন্তু বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 টাকা করে। তার পাশাপাশি আসলে করলা তেমন একটি সুসংবাদ নেই। করলা গেল সপ্তাহে কিন্তু 120 টাকা ছিল, কিন্তু এই এখনো বিক্রি হচ্ছে করলা 90 টাকা করে। তবে এখানে দাম বেড়েছে যেগুলোর, সেগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু গেল সপ্তাহে 25 টাকা 30 টাকা থাকলেও কিন্তু ফুলকপি এবং কি পাতাকপির দাম বেড়েছে কিন্তু 15 টাকা, অর্থাৎ 50 টাকা দরেই কিন্তু বিক্রি হচ্ছে। তার পাশাপাশি আলুর দামও কিন্তু অনেকটাই বেড়েছে। আলু গেল সপ্তাহে কিন্তু 10 টাকা দর থাকলেও কিন্তু গেল 2-1 দিনের মধ্যে কিন্তু আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা। এর পাশাপাশি আমি যদি বলি, নোয়াখালী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তরফ থেকেই কিন্তু সুলভ মূল্যে কিন্তু কিছু পণ্য বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু তারা ডিম বিক্রি করছে 60 টাকা করে, এবং কি গরুর দুধ বিক্রি করছে প্রতি লিটার 80 টাকা করে, গরুর মাংস বিক্রি করছে তারা 700 টাকা করে। আসলে বলা যায় যে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও এই স্বস্তি কতদিন থাকবে সেটি আসলে সাধারণ ভোক্তাদের মনে প্রশ্ন রয়েছে। যদিও আমরা দেখেছি যে রোজার প্রথমে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিংয়ে তেমন একটি তথ্য আমরা দেখিনি, কিন্তু গেল কয়েকদিনে তাদের বাজার মনিটরিংয়ের কারণে হয়তোবা কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা সবজির বাজারে। এই স্বস্তিটা যাতে একদম 30 রোজা পর্যন্ত থাকতে পারে এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। তো এই ছিল নোয়াখালীর কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি। সুমন এবং খায়রুল, আপনাদের ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন রমজান ঘিরে যে পণ্যের দরদাম নিয়ে বিস্তারিত। সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতেও $300 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট $302 কোটি 10 লাখ দেশে এসেছে। প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 36,000 কোটির বেশি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান ফেব্রুয়ারির 28 দিনে দেশে $302 কোটি 10 লাখ পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $1 কোটি 16 লাখ, যেখানে গত বছরের একই সময়ে দেশে $252 কোটি 80 লাখ পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসেবে বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 19.50%। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও দেশে $3 বিলিয়ন বা $300 কোটি বেশি রেমিটেন্স এসেছিল। ওই সময়ে দেশে $317 কোটি পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। দেখছেন সংবাদ সকাল। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট প্রায় 24 ঘন্টা বন্ধের পর সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। ফ্লাইট বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে হাজারো যাত্রী।
তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রোববার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। তবে সৌদি এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চালু রেখেছে। একের পর এক ফ্লাইট স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিমানবন্দরে চরম অনিশ্চয়তায় কাটছে তাদের সময়। আমার সন্ধ্যা ৭টায় ফ্লাইট ছিল, আসার পরে বলছে যে আমার ফ্লাইট ক্যান্সেল। এখানে আসার পরে আমি জানলাম যে কাতার এয়ারলাইন্স ক্যান্সেল। 10টা যাওয়ার কথা, এখন পর্যন্ত কোনো কিছু খোঁজ খবর পাচ্ছি না। আজ থেকে দোহা, দুবাই ও আবুধাবি ব্যতীত মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর মধ্যপ্রাচ্যের 3টি রুট জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। গতকালকে যে মদিনা ফ্লাইট 337 যেটা ক্যান্সেল হয়েছিল, সেটা আজ বিকাল 4টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। জেদ্দাটা হচ্ছে 335 যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল, এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। গতকালকে আমি বলবো যে প্রত্যেকটা ডেস্টিনেশন ন্যাশনাল সাসপেন্ড করতে হয়েছে, কিন্তু আজকে থেকে আমরা জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করতে যাচ্ছি, শিডিউল ফ্লাইট। এদিকে সরকারের পক্ষ থেকে যাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিজেই মনিটর করছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং নিজে প্রতি ক্ষণে ক্ষণে আমাদেরকে খবর নিচ্ছেন প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং প্যাসেঞ্জারদের যারা যেতে পারছে না তাদের টেক কেয়ার করা হচ্ছে কিনা, তাদের ঠিক মতো রাখা হচ্ছে কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিরেকশন করছে, রাত্রেও করছে, সকালেও করছেন। আমরা আবার ইনশিওর করতেছি যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে যাবে না, এদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সকল ফ্লাইট চালুর কথাও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, সব রুটে ফ্লাইট কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? বুবলি, ইতিমধ্যে কিন্তু ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে অনেকটাই। আমার এই পাশে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মধ্যপ্রাচ্যের যে সৌদি আরব তারা যাবেন এবং তাদের কিন্তু আজকে নিয়মিত ফ্লাইট ছিল। এছাড়া আমরা শাহজালাল বিমানবন্দর যেটি দেখতে পেয়েছি, গত দুদিন যাদের ফ্লাইট বাতিল হয়েছে অনেকে আবার রিশিডিউলের মাধ্যমে আজকে তাদের ফ্লাইট পেয়েছেন। তা আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আসলে কোন দেশে যাচ্ছেন এবং আগে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কিনা? না, আমার ফ্লাইট ক্যান্সেল হয় নাই। আমার ফ্লাইট আছে 1:10-এ। তো আমার একটা শুনলাম যে ফ্লাইটটা চেঞ্জ হয়েছে, 12:45-এ ফ্লাইট, তখন আমি ঢুকতেছি। আপনাদের মনে কোনো ভয়ভীতি আশঙ্কা আছে? না, ভয়ভীতি, আল্লাহ ভরসা, দোয়া করবেন আমাদের জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু ফ্লাইট বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট, তো আপনারা কোনো আশঙ্কার মধ্যে পড়েছিলেন কিনা? হ্যাঁ, আশঙ্কায় পড়েছিলাম ভাই, আশঙ্কা বিরাট মজা ইয়াত করছিলাম। ঠিক আছে, অনেক আল্লাহ কারিম আমগো ফ্লাইট ঠিক মতন পাইছি ভাই, ধন্যবাদ। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, নিয়মিত যে ফ্লাইটগুলো চলছে এইভাবেই যাচ্ছে? নিয়ম মতন হয়েছে। ওকে ওকে, নিয়ম মতন হয়েছে ভাই। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে এখন তারা নিয়মিত যে ফ্লাইট চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে, সেখানেই কিন্তু তারা আসলে যেতে পারছেন। অর্থাৎ যে আশঙ্কার জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই আসলে কেটে গেছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু তারা গত দুদিন যে ফ্লাইটগুলো ক্যান্সেল করেছিল সেটি কিন্তু আবার নতুন করে শিডিউল করে দিয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এবং আজকে আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এর মধ্যে কাতার এয়ারলাইন্স রয়েছেন, এমিরেটস এয়ারলাইন্স রয়েছে, আর বাংলাদেশের যেই দুটি এয়ারলাইন্স আসলে অপারেট করে, ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারা 3টি গন্তব্য ছাড়া বাকি গন্তব্যগুলোতে কিন্তু তাদের যে নিয়মিত ফ্লাইট সেগুলো কিন্তু তারা অপারেট করছে। তো এখন আসলে বুবলি বলা যেতে পারে যে অনেকটাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুধুমাত্র দুবাই কেন্দ্রিক যে ফ্লাইট রয়েছে, দুবাই, আবুধাবি, শারজা, সেই ফ্লাইটগুলো কিছুটা মানে বাতিল হচ্ছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বিভিন্ন সড়কে প্রকাশ্যে চলছে চাঁদা আদায়। অতিষ্ঠ গাড়ি চালকরা
সড়ক ব্যবহারের জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার পরও আলাদাভাবে টাকা আদায়ের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। রাজধানীর গাবতলী নবীনগর মহাসড়কের চিত্র এটি। গভীর রাতে সড়কে দাঁড়িয়ে একের পর এক বাস থামিয়ে চাঁদা তুলছেন দুই যুবক। সিটি কর্পোরেশনের রসিদ দেখিয়ে এভাবে নিয়মিত চাঁদা আদায় করছে একটি চক্র। তাদের দাবি সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে টাকা তুলছেন। যেটা ইজারা নিয়ে আসছে যে তাদের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টোলের 50 টাকা। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী টার্মিনালের সামনে নির্দিষ্ট জায়গায় বাস থাকলে সেখান থেকে দিনে একবার টোল নেওয়া যাবে। সড়কে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কোনো নিয়ম নেই। একই চিত্র রাজধানীর নয়াবাজার এলাকায় ট্রাক ও লেগুনা থামিয়ে চাঁদা আদায় করছেন এই ব্যক্তি। পুলিশের জন্য টাকা তোলার দোহাইও দেন তিনি। গাড়ি ঘুরেলে বাইরে 10-20 টাকা খাইবার দেয়, ওটা আমরা ভাই আপনাদের কাছ থেকে সে টাকা তুলে আপনাদের দিচ্ছে 10-20 টাকা দিয়ে। না ভাই, আমাদের কাছে তো কোনো সে টাকা পয়সা দেয় না। না না ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা দেয় না। শুধু রাতে নয়, দিনেও হরহামেশেই চলছে সড়কে চাঁদা আদায়। যাত্রাবাড়ির কাজলা এলাকায় গোপন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সড়কে চাঁদাবাজির জন্য অতিষ্ঠ গাড়ি চালকরা। চাঁদা না দিলে ঢাকায় প্রবেশ করা যায় না বলে অভিযোগ তাদের। প্রশাসনকে জানিয়েও সমাধান মিলছে না। যাত্রাবাড়ি থেকে মাল নামাইছি, আমার 3 জন লোক আইসা ঘেরাও করছে। তারপরে আমার দুটো চালান দিছে, চালান দিয়ে আমার কাছে 300 টাকা রেখে দিছে। আজকে সকালবেলা ভোর মনে হয় 6টার দিকে একটা পোলাপান এসে এরকম করছে, 300-400 টাকা নিয়ে চলে গেল। না দিলে হয়তো কি হইতো, এই যে একটা ভাঙা দেখতেছেন, গ্লাস ভাঙা, এটা কিন্তু এইভাবেই হয়েছে। পরিবহন মালিকদের অভিযোগ, সড়ক থেকে তোলা এই চাঁদার টাকা প্রভাবশালী বিভিন্ন মহলে বন্টন করতে হয়। নেতা নামের কিছু লোক আছে যেগুলো আসলে দলের কেউ না, দলের বাহিরে। হ্যাঁ, অনেক সময় আছে দলের বাহিরে, আবার কেউ কেউ আছে দলের ভিতরে। ঠিক তারা এটাকে বন্টন করে ভোগ করে থাকে। সড়ক ব্যবহারের জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার পর আলাদাভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এই যে চাঁদাবাজি, এটা আসলে একটা বড় একটা সিন্ডিকেটের মধ্যে হচ্ছে। এখানে শুধুমাত্র পরিবহন নেতা বা শ্রমিক তারা না, এখানে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু যুক্ত আছে। কিন্তু সড়কে দাঁড়িয়ে এই টাকা নেওয়াটা, এটা আসলে নীতিগতভাবে এটা সিটি কর্পোরেশনের নেওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। চাঁদাবাজির সঙ্গে পুলিশ সরাসরি বা অন্য কোনোভাবে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশের কোনো সদস্য যদি কোথাও দেখা যায় যে চাঁদাবাজি করছে, যে কোনো ফর্মে হোক, সরাসরি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, আমাদের এই ডিএমপি থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সড়কে অবৈধভাবে টোল আদায় করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। গত সরকার বিভিন্নভাবে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া করেছে। ও অবৈধ কোনো চাঁদা আদায় করে থাকে, আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। সড়কে দাঁড়িয়ে বাস, ট্রাক কিংবা লেগুনা থেকে এভাবে টাকা তোলা কি স্বেচ্ছায় চাঁদা নেয়া নাকি চাঁদাবাজি, সেই প্রশ্ন থেকেই যায়। তাই পরিবহন খাতের এই পুরনো ব্যাধি রোধ করতে সরকারের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জনসাধারণ। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। এদিকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা উদ্ধার সহ 24 জনকে আটক করা হয়েছে। রোববার রাত 11টায় এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডের আশপাশে এই অভিযান চালানো হয়। অভিযানে কাপড়ের ব্যাগ ও ব্যবহৃত জিনিসপত্রের ভেতর থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় 24 জনকে আটক করা হয়। তেজগাঁও উপ পুলিশ কমিশনার জানান, মাদক নির্মূলে শুধু জেনেভা ক্যাম্প নয়, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, রায়ের বাজার ও বসিলা সহ পুরো মোহাম্মদপুর অভিযান পরিচালনা করা হবে। টার্গেটেড কিছু বিল্ডিং ছিল, সেই বিল্ডিংগুলোতে সার্চ করে আমরা বেশ কিছু মাদক পাই, ইয়াবা এবং গাঁজা সহ বেশ কিছু মাদক পাই। এবং এরপরে হচ্ছে আমরা পুরো জেনেভা ক্যাম্পকে যতটুকু সম্ভব আমাদের ফোর্স দিয়ে কর্ডন করে আমরা প্রায় 24 জনকে বিভিন্ন অপরাধের অপরাধী তাদেরকে আইনের আওতায় আনি এবং পুলিশের হেফাজতে নেই। এ শুধু জেনেভা ক্যাম্প নয়, মোহাম্মদপুরে যে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, রায়ের বাজার, তারপর বসিলা, সমস্ত এলাকাতেই কিন্তু আমাদের অভিযান চলমান থাকে এবং এটা এক সময়ে করি না, আমরা এক এক সময় এক এক দিন অভিযান করি। দর্শক, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন।
রিপন, প্রধানমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে, কি তথ্য আছে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের তার যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন সকাল 9:15 নাগাদ, এবং আজকে বেশ কিছু বৈঠক এবং সাক্ষাতের আনুষ্ঠানিকতার কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিকদের হাতে পৌঁছেছে, এবং সেই অনুযায়ী সকালবেলা বুয়েটের অধ্যাপক শামসুল হক এবং স্থপতি মাসুদের সাথে তিনি বৈঠক করবেন, এবং এর পরবর্তীতে গণপূর্ত এবং গৃহায়ণ মন্ত্রীর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তারপরে কিন্তু এলজিআরডি মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করবেন, এবং সর্বশেষ 2টা নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে। এছাড়া আজকে কিন্তু সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকেরও কথা রয়েছে, এবং সামগ্রিকভাবে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর বিএনপির দল হিসেবে যেই প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়টি কিন্তু দৃশ্যমান করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক ধরনের তাগিদ রয়েছে যত দ্রুত সম্ভব সেগুলো দৃশ্যমান করার, এবং সেই অনুযায়ী কিন্তু মন্ত্রণালয়গুলো তারা তাদের কাজগুলো এগিয়ে নিচ্ছে, এবং প্রতিনিয়তই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলো নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে, এবং এছাড়াও দেশব্যাপী খাল খনন সহ বৃক্ষরোপণ সহ বিভিন্ন যে কর্মসূচিগুলোর কথা বলা হয়েছিল নির্বাচন পূর্ব প্রতিশ্রুতিতে, সেই প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান করার জন্য কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তাদের সাথে কিন্তু নিয়মিত বৈঠক করছেন। এছাড়াও যে কূটনৈতিক বিষয়গুলো দেখভালের জন্য কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ নিয়মিতই বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথেও বৈঠক করছেন এই সচিবালয়ের কার্যালয় থেকে, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে দায়িত্বভার গ্রহণের পর যে 180 দিনের যে প্রাথমিক কর্মসূচি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই কার্যক্রমগুলো কিন্তু দৃশ্যমান করার চেষ্টা রয়েছে, এবং সেই চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রতিদিন যেমন সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যারা মন্ত্রী রয়েছেন, সচিবরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু বিভিন্ন বিষয়ে সাথে থেকে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুদ্ধি রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। কুষ্টিয়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এরপর থেকে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার খোকসাই ব্যবসায়ী মাহফুজুর রহমান জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করলে সামনে আসে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনের চাঁদা দাবির বিষয়টি। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, গত 1 জানুয়ারি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে 1 লক্ষ টাকা ও একটি ল্যাপটপ এনে দেওয়ার দাবি করেন ওসি মোতালেব। এমনকি স্থানীয় সন্ত্রাসীদের দিয়েও টাকা ও ল্যাপটপের জন্য চাপ দেন ওসি। স্যার বলে যে একটা ল্যাপটপ কিনে এনে দিতে। 10-15 দিন পরে ওসি আমাকে ডিরেক্টলি দোকানে এসে বলে যে তুমি আমাকে এরকম ঘুরাইলে কেন। আমরা চাচ্ছি এই ওসি এখান থেকে অপসারণ হোক, যে সন্ত্রাসী বাহিনী আছে সে বাহিনীকে শায়েস্ত করা হোক। এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কেও। এখানে তো আতঙ্কিত অবশ্যই, আমরা এখানে থাকি তো একটু তো আতঙ্কিতই। নিলিবিলি ব্যবসা করবো, সরকারের ভ্যাট ট্যাক্স দেবো, সবকিছু দেবো। যদি আমাকে চাঁদা ধরে, যদি আমার পিস্তল দেখায় বা অস্ত্র দেখায়, এটা স্বাভাবিক ব্যাপার।
এ বিষয়ে জানতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি অবগত রয়েছেন বলে স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টা আপনি আমার নজরে এসেছে, আমি বিষয়টাকে খতিয়ে দেখছি এবং এটা যদি বিষয়টা এরকম হয়ে থাকে ডেফিনেটলি তার বিরুদ্ধে যেরকম ব্যবস্থা বিভাগীয় বা অন্যান্য ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমি যখনই পেয়েছি তাৎক্ষণিক আমি কিন্তু আমার যে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবকে আমি জানিয়ে দিয়েছি এবং বলেছি যে ওসি সাহেবের সাথে কথা বলে এবং সে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে আমি জানতে পেরেছি। নতুন বাংলাদেশে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রত্যাশা করেন না স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঈদ ঘিরে ঘরমুখো মানুষের চাপ সামলাতে রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। নানা সীমাবদ্ধতা ও সংকট থাকা সত্ত্বেও এবার 100টি কোচ মেরামত হচ্ছে এই কারখানায়। এসব কোচ বিভিন্ন আন্তনগর ট্রেন বহরে জুড়ে দেওয়া হবে। ফলে রেলওয়ে এবার অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে আশা কর্তৃপক্ষের। সহকর্মী আমিরুল হকের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরেন লাখ লাখ মানুষ। তাই সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে প্রয়োজন অতিরিক্ত রেল কোচ। আর এই বাড়তি রেল কোচের যোগান দিতে দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। নির্ধারিত 8 ঘন্টা কাজের পর অতিরিক্ত শ্রম ঘন্টা, এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিক কর্মচারীরা। প্রতি বছরের নয় এবারও আমাদের কাজের চাপ রয়েছে, যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে। ওভারটাইম চলতেছে পার্মানেন্টদের, আর আমাদের যে অস্থায়ী শ্রমিক আছে তাদের শুক্রবার হলিডে চলতেছে। যেখানে আমাদের 30টা 40টা গাড়ি যায়, এখন আমাদের 100-র উপরে গাড়ি দেওয়া লাগতেছে। ওভারটাইম তারপরে হলিডে করে আমরা আউটটার্ন দিচ্ছি। উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার অধিকাংশ সব অচল হয়ে পড়েছে। এছাড়া কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীর পদ 2859টি। এর মধ্যে মাত্র 710 জন কর্মরত রয়েছেন। এই জনবল সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। 2900 লোক মঞ্জুরি, সেখানে আমাদের লোক আছে 6 থেকে 700 লোক। এই 600-700 লোক দিয়ে 20 বছর আগে যে আউটটার্ন হতো তার চেয়ে এখন দ্বিগুণ আউটটার্ন হচ্ছে। জনসংখ্যার ভিত্তি দিয়ে আমাদের কারখানার শ্রমিক অনেক অপ্রতুল। আমরা সম্পূর্ণ আউটটার্ন দেওয়ার চেষ্টা সার্বিকভাবে আমরা করতেছি। নির্দিষ্ট সময়ের আগেই বাকি রেল কোচ মেরামত করে ঈদ রেল বহরে যুক্ত করা যাবে বলে আশা করেন এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে আমরা 58টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, আর বাকি 42টি কোচ ইনশাল্লাহ আগামী 10 কর্মদিবসের মধ্যে আমরা আউটটার্ন দিতে পারব। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জানান, সবার সহযোগিতায় নানা সংকট কাটিয়ে রেকর্ড সংখ্যক রেল কোচ মেরামত করে ঈদযাত্রায় যুক্ত হচ্ছে। তারা একটা বাড়তি উৎসাহ নিয়ে কাজ করে প্রতি বছরের ন্যায়, এবং তাদের ওভারটাইমে দেওয়ার ব্যবস্থা আছে এবং কিছু আমাদের অস্থায়ী শ্রমিক নিয়োজন আছে। এইগুলোর যোগফলের মাধ্যমে আমরা মূলত এই আউটটার্নটা দিতে সক্ষম হই। অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ দেয়া হলে আগের মতো প্রাণ ফিরে পাবে দেশের বৃহত্তর এই রেলওয়ে কারখানাটি। সেই সঙ্গে সমৃদ্ধ হবে রেল যোগাযোগ ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসছে চাল, যা স্থানীয় বাজারে 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে 3 টাকা। দর আরও কমার আশা ব্যবসায়ীদের। শাহরিয়ার হোসেন রিমনের রিপোর্ট জানাচ্ছেন সীমান্ত বর্ধন। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় চাল। গত 11 দিনে এ বন্দর দিয়ে 3220 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর ফলে বেনাপোল, শার্শা, নাভারন ও বাগ আশ্রা সহ সীমান্ত এলাকার বাজারগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। মোটা চাল 46 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 43 টাকায়, আর সরু চাল 68 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকায়। দাম কমায় খুশি ক্রেতারা। 20 দিন আগে যে দাম ছিল এখন তার থেকে অনেকটাই কমছে, তো এ থেকে আমরা আলহামদুলিল্লাহ। চাউলের বাজার দরটা অনেক কম, আগের তুলনায় অনেক কম। আপনার কেজিতে পার কেজিতে আপনার 3 টাকা করে কমে গেছে। এদিকে আমাদের ইন্ডিয়া থেকেও চাউল আসছে,
আমাদেরও কম বেশি চাউল আছে, যার কারণে বাজারটা অনেকটা কম। বাজারে চালের মজুদ বাড়ায় মোটা ও চিকন চাল প্রতি কেজিতে 3 টাকা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। আমদানি বাড়লে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। যখন ভারত থেকে চাল আসা শুরু করেছে তখন আমরা 43 টাকা কিনতে পারছি, আর মিনিকেটটা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কম আসে। তারপরেও যখন মোটা চালের দাম কমে তখন দেশে মানে মিনিকেটের দাম একটু কমে যায়। সেই হিসাবে সব চালের দামই কেজিতে 2 টাকা 1.5 টাকা এরকম কমিয়েছে। 3 মার্চ পর্যন্ত 232 আমদানিকারক প্রতিষ্ঠানকে 2 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। চাল আমদানিতে স্বস্তি ফিরছে বাজারে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।